পাড়ার দর্জির দোকানে ব্লাউজ সেলাই করাতে গিয়ে দর্জি মাপ নিতে গেলে ছেলে বলল, আঙ্কেল, আমার ওয়াইফের মাপ আমিই দিয়ে দেবগু। আমার নতুন একটা ব্লাউজ সেলাই করার দরকার ছিল। পাড়ার দর্জির দোকানে গেলাম। দর্জি একজন বয়স্ক লোক, অনেকদিন ধরে চিনি। ছেলেও আমার সাথে গেল। দর্জি কাপড় দেখে বলল, কি সেলাই করাবেন? আমি বললাম, একটা ব্লাউজ। দর্জি মাপ নেওয়ার জন্য ফিতা নিয়ে এগিয়ে এল। এমন সময় ছেলে এগিয়ে এসে বলল, আঙ্কেল, আমার ওয়াইফের মাপ আমিই দিয়ে দেব। আমি হকচকিয়ে গেলাম। দর্জিও অবাক হয়ে তাকাল। আমি সংশোধন করতে যাচ্ছিলাম। ছেলে তাড়াতাড়ি বলল, আঙ্কেল, আমি সব মাপ জানি। সে একটা কাগজে কিছু মাপ লিখে দিল। দর্জি বলল, আচ্ছা, 3 দিন পর আসবেন। দোকান থেকে বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম, তুমি আমার মাপ কিভাবে জানো? আর ওয়াইফ কেন বললে? সে আমার দিকে তাকিয়ে হাসল। বাড়ি পৌঁছে সে বলল, মা, আমি তোমাকে প্রতিদিন দেখি, তোমার সব মাপ আমার চোখে মুখস্থ। আমি লজ্জা পেলাম। সে আরও বলল, আর দর্জির কাছে ওয়াইফ বলেছি, কারণ আমি সত্যিই চাই তুমি আমার ওয়াইফ হও। মা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তোমার শরীরের প্রতিটি অংশ আমার কাছে পবিত্র। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সরকার। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম রাহুল সরকার, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, সুমন আর তন্বী। সুমন 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তন্বী 14 বছর বয়সী, স্কুলে যায়। যাই হোক, আসল ঘটনায় আসি। সেদিন সকালে আমার খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে দেখলাম আমি একটা পুরানো বাড়িতে আছি, যে বাড়িটা আমার পরিচিত মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছি না কোথায় দেখেছি। বাড়িটার দেয়ালে অনেক পুরানো ছবি ঝুলানো, আর সবগুলো ছবিতেই আমার পরিবারের সদস্যরা আছে, কিন্তু তাদের চেহারা কেমন যেন অন্যরকম লাগছে। স্বপ্নটা দেখার পর সারাদিন মনটা খারাপ ছিল। সুমন সকালে কলেজ যাওয়ার সময় আমাকে দেখে বলল, মা, তোমাকে আজ কেমন যেন ভিন্ন লাগছে। আমি জিজ্ঞেস করলাম, কেমন ভিন্ন? সে বলল, জানি না, তবে তোমার চোখে কেমন একটা রহস্যময় ভাব আছে। যেন তুমি কিছু একটা লুকিয়ে রেখেছ। আসলেই তো, আমি কিছু একটা লুকিয়ে রেখেছিলাম। গত কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে যেন কেউ আমাদের বাড়ি লক্ষ্য করছে। রাতের বেলা জানালার কাছে দাঁড়ালে মনে হয় কেউ যেন দূর থেকে দেখছে। দিনের বেলা বাজারে গেলেও মনে হয় কেউ পিছু নিচ্ছে। সুমন কলেজে চলে যাওয়ার পর তন্বী স্কুলের জন্য তৈরি হচ্ছিল। সে আমার কাছে এসে বলল, মা, গতকাল রাতে তুমি কার সাথে ফোনে কথা বলছিলে? আমি চমকে গেলাম। আমি তো কারো সাথে ফোনে কথা বলিনি। কি? তন্বী বলল, না মা, আমি শুনেছি। তুমি বলছিলে আর কতদিন অপেক্ষা করতে হবে? আমি আর পারছি না। আমি সত্যিই অবাক হয়ে গেলাম। আমি তো সত্যিই কারো সাথে এরকম কোনো কথা বলিনি। তাহলে তন্বী কি শুনেছে? নাকি সেও কিছু একটা লুকিয়ে রাখছে? তন্বী স্কুলে চলে যাওয়ার পর আমি ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। দুপুরে খাবার তৈরি করতে করতে হঠাৎ দরজায় ঘণ্টি বাজল। দেখি একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। সে বলল, আপনি কি মিতালি সরকার? আমি বললাম, হ্যাঁ। সে বলল, আমার একটা খুব জরুরি কথা আছে। আমি আপনার দাদুর বাড়ির পাশের বাড়ির ছেলে। আপনার দাদুর বাড়ি নিয়ে কিছু সমস্যা হয়েছে কি? আমার দাদুর বাড়ির কথা শুনে আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা হল। আমার দাদু মারা গেছেন 15 বছর হল। তার বাড়ি তো বিক্রি হয়ে গেছে অনেক আগে। তাহলে এই লোক কি বলছে? লোকটি বলল, আসলে আপনার দাদুর বাড়িটা বিক্রি হয়নি। সেখানে একটা গুপ্ত ঘর আছে যেটার কথা আপনার পরিবার জানে না। সেই ঘরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আপনার দাদু আপনার জন্য রেখে গেছেন। আমি তখন আরও বিচলিত হয়ে পড়লাম। দাদু আমার জন্য কি রেখে গেছেন? আর এই লোকই বা কে? সে কেমন করে জানো যে আমার দাদুর বাড়িতে গোপন ঘর আছে? লোকটি আমাকে একটা পুরানো চাবি দিয়ে বলল, এই চাবি দিয়ে আপনি সেই ঘর খুলতে পারবেন। তবে একা যাবেন না। আপনার ছেলেকে সাথে নিয়ে যান। গিয়ে এই কথা বলে সে চলে গেল। আমি চাবিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। এটা কি সত্যি নাকি কোনো ফাঁদ? আমার দাদু সত্যিই আমার জন্য কিছু রেখে গেছেন নাকি এটা কোনো প্রতারণা? দুপুরে সুমন বাড়ি এল। আমি তাকে সব ঘটনা খুলে বললাম। সুমন প্রথমে অবিশ্বাস করল, পরে বলল, মা, এটা নিশ্চয়ই কোনো ফাঁদ। এরকম রহস্যময় ঘটনা শুধু সিনেমায় হয়, বাস্তবে না।
কিন্তু আমার মন কেমন করছিল। যদি সত্যিই দাদু কিছু রেখে গেছেন? যদি এই চাবি দিয়ে সত্যিই কোনো রহস্য সমাধান হয়? সন্ধ্যায় রাহুল অফিস থেকে বাড়ি এল। আমি তাকেও সব বললাম। রাহুল খুব রেগে গেল। বলল, তুমি কেন অপরিচিত লোকের কথায় বিশ্বাস করছ? এটা পরিষ্কার ফাঁদ। হয়তো চোর ডাকাতের দলগু। কিন্তু রাতে ঘুমানোর সময় আমার আবার সেই অদ্ভুত স্বপ্ন দেখলাম। এবার স্বপ্নে দেখলাম আমার দাদু আমাকে ইশারা করে কিছু একটা দেখাতে চাইছেন। তিনি বলছেন, মিতু, তোর জন্য অনেক কিছু রেখে গেছি। তুই খুঁজে বের কর গু। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি দাদুর বাড়িতে যাব। সুমনকে বললাম, তুমি আমার সাথে চলো। যদি কিছু হয় অন্তত দুজনে মিলে সামলাতে পারব। সুমন অনেক আপত্তি করল, কিন্তু শেষ পর্যন্ত রাজি হল। আমরা দুজনে দাদুর পুরানো বাড়িতে রওনা দিলাম। দাদুর বাড়ি শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। বাসে করে গিয়ে সেখানে পৌঁছলাম। বাড়িটা দেখে আমার চোখে পানি এল। কত বছর পর এই বাড়ি দেখছি। সবকিছু একদম পুরানো হয়ে গেছে। বাড়ির সামনে দাঁড়িয়ে সুমন বলল, মা, এখানে তো কেউ নেই। বাড়িটাও তালাবন্ধ। আমি সেই চাবি বের করে তালা খোলার চেষ্টা করলাম। আশ্চর্যজনকভাবে তালা খুলে গেল। বাড়ির ভেতরে ঢুকে দেখি সব জায়গায় ধুলো জমে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, একটা রুমের দরজা খোলা আছে আর সেটা পরিষ্কার লাগছে। সেই রুমে ঢুকে দেখি একটা পুরানো আলমারি আছে। আলমারির পেছনে একটা লুকানো দরজা। সেই দরজায় তালা লাগানো। আমার হাতের চাবি দিয়ে সেই তালাও খুলে গেল। দরজা খুলে ভেতরে ঢুকে দেখি একটা ছোট ঘর। ঘরে একটা টেবিল, তার উপর কিছু কাগজপত্র আর একটা বাক্স। আমি কাগজপত্রগুলো দেখে অবাক হয়ে গেলাম। এগুলো সব আমাদের পরিবারের পুরানো ছবি আর কিছু চিঠি। চিঠিগুলো দাদু আমাদের উদ্দেশ্যে লিখেছেন। একটা চিঠিতে লেখা, আমার প্রিয় মিতু, যদি তুমি এই চিঠি পড় তাহলে বুঝবে যে আমার পরিকল্পনা সফল হয়েছে। আমি জানি তুমি কৌতূহলী মানুষ। তাই এই রহস্যের ফাঁদ পেতেছি। আমি চিঠি পড়ে হাসতে লাগলাম। দাদু সত্যিই অনেক বুদ্ধিমান ছিলেন। তিনি জানতেন আমি নিশ্চয়ই এই রহস্যের সন্ধান করব। বাক্সটা খুলে দেখি সেখানে আমাদের পরিবারের অনেক পুরানো গহনা আর কিছু টাকাপয়সা আছে। দাদু সত্যিই আমাদের জন্য এগুলো রেখে গেছেন। সুমন সব দেখে বলল, মা, দাদু তো সত্যিই অসাধারণ মানুষ ছিলেন। এত বছর পর এই রহস্যের সমাধান হল। কিন্তু তখনই আমাদের পেছন থেকে একটা আওয়াজ এল। খুশি হয়েছেন? ঘুরে দেখি সেই অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম। আপনি কে? কেমন করে এখানে এলেন? লোকটি হাসতে হাসতে বলল, আমি আপনার দাদুর বন্ধুর ছেলে। আপনার দাদু আমার বাবাকে বলে গেছেন যে সঠিক সময়ে যেন আমি আপনাকে এই রহস্যের কথা জানাই। তারপর সে বলল, আপনার দাদু চাইতেন যে আপনি জানেন তিনি আপনাদের কতটা ভালোবাসতেন। এই গুপ্ত ঘর আর রহস্য সব তার ভালোবাসারই প্রমাণ। আমার চোখে পানি এসে গেল। দাদু মারা যাওয়ার এত বছর পরও আমাদের চমকে দিলেন। সুমন বলল, কিন্তু আঙ্কেল, আপনি কেমন করে জানলেন আমার মা এই রহস্যের সন্ধান করবে? লোকটি বলল, তোমার দাদু বলে গেছেন, মিতুর মতো কৌতূহলী মেয়ে এই রহস্য না জেনে থাকতে পারবে না। আর তুমি যে তোর মায়ের সাথে আসবে সেটাও তিনি জানতেন। এই কথা শুনে আমি আবারও অবাক হলাম। দাদু সত্যিই আমাদের খুব ভালো চিনতেন। বাড়ি ফিরে এসে সবাইকে গল্পটা বলি। রাহুল প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু যখন গহনাগুলো দেখল তখন বিশ্বাস করতে বাধ্য হল। তন্বী বলল, মা, এই রহস্যের গল্প আমার বন্ধুদের বলব। তারা নিশ্চয়ই বিশ্বাস করবে না। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই রাতে আমি আবার স্বপ্ন দেখি। এবার দেখি দাদু হাসছেন আর বলছেন, আমার বুদ্ধিমান নাতনি, তুই আমার রহস্যের সমাধান করে ফেলেছিস। পরের দিন সকালে সুমন আমাকে বলল, মা, গতকালের পর থেকে তোমাকে অনেক খুশি লাগছে। তোমার চেহারায় এক ধরনের শান্তি ফুটে উঠেছে। আসলেই তো, এত বছরের রহস্য সমাধান হওয়ার পর আমার মনটা অনেক হালকা লাগছে। এভাবেই আমাদের পারিবারিক এক অদ্ভুত রহস্যের সমাধান হল। দাদুর ভালোবাসা আর বুদ্ধিমত্তার কারণে আমরা এক অসাধারণ অভিজ্ঞতার মুখোমুখি হলাম। এই ঘটনার পর আমি বুঝলাম যে পরিবারের বড়রা অনেক সময় আমাদের জন্য এমন কিছু করে রেখে যান যা আমরা কল্পনাও করতে পারি না। তাদের ভালোবাসা আর যত্ন আমাদের জীবনে অনেক সুন্দর মুহূর্ত নিয়ে আসে। আজও যখন সেই গোপন ঘরের কথা মনে পড়ে, তখন দাদুর হাসিমুখ চোখের সামনে ভেসে ওঠে। তার এই রহস্যময় উপহার আমাদের পরিবারে নতুন এক আনন্দের সঞ্চার করেছে।
এই গল্পের শেষ কথা হচ্ছে, কখনো কখনো জীবনে এমন সব রহস্য আসে যেগুলো আমাদের অবাক করে দেয়। আর যখন সেই রহস্যের সমাধান হয়, তখন আমরা বুঝতে পারি যে আমাদের চারপাশে কত সুন্দর মানুষ আছে যারা আমাদের খুশি করার জন্য কত চিন্তা করে।